ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। বাংলাদেশে ভ্রমণ ও পর্যটনের যথেষ্ট উপকরণ থাকলেও পরিকল্পনা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে পর্যটকদের আকর্ষণ করা সম্ভব হচ্ছে না। যেমন বিশ্বের বৃহত্তম কক্সবাজার সমুদ্র সৈকত আর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের কথা চলে আসে, কিন্তু এরকম আকর্ষণীয় স্থান থাকা সত্ত্বেও বাংলাদেশ তেমন একটা পর্যটন আকর্ষণ করতে পারছে না। এর পেছনের কারণ কি? আমাদের আজকের আলোচনার বিষয় পর্যটনে অনটন খুঁজবে কবে। আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত আছেন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব সিলেটের সেক্রেটারি হুমায়ুন কবির লিটন এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা আলোচনা করতে চাই, শুরুতেই চলে যেতে চাই হুমায়ুন কবির লিটন। একটু আপনার কাছে জানতে চাই, আপনার কাছে একটু সামগ্রিকভাবে জানবো যে একটু সংকটটা কোথায় একটু বলবেন, তারপর আমার অনেক কোশ্চিন রয়েছে আপনাদের দুজনের কাছে। একটু সংকটের বিষয়ে মোটা দাগে জানতে চাই আপনার কাছে। আমরা তৌফিক রহমান আপনার কাছে একটু চলে আসতে চাই। তাহলে আপনার কাছেই আমি শুরুতেই জানতে চাই যে আমি যদি বাংলাদেশের আশেপাশের দেশ কথা বলি, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সব দেশই কিন্তু আসলে ট্যুরিজমে বেশ গুরুত্ব দেয় এবং ট্যুরিজমের একটা বড় আয় ট্যুরিজম থেকে তারা একটা বড় আয় করে প্রত্যেকটা দেশ, এমনকি মালদ্বীপ তো আরও বেশি। বাংলাদেশ সেক্ষেত্রে এত পিছিয়ে কেন? আপনাকে ধন্যবাদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জি, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে একেবারে শুরু থেকে, মানে স্বাধীনতার পর থেকেই যতগুলি সরকার রাষ্ট্র ক্ষমতা এসছে, কেন জানি না প্রতিটি সরকারের আমলেই আমরা দেখেছি যে পর্যটন কখনোই তাদের প্রায়োরিটি লিস্টে ছিল না। মানে পর্যটনকে আসলে অন্যান্য সেক্টরের মতো কখনোই গুরুত্ব দেওয়া হতো না, এবং এর পেছনে বহুবিধ কারণ আছে। একটা কারণ বোধ করি যে অনেকে ভাবে যে এটা হচ্ছে একটা মুসলিম প্রধান দেশ, কিন্তু আমাদের বাড়ির পাশে ইন্দোনেশিয়া আছে, মালদ্বীপ আছে, তারাও মুসলিম প্রধান দেশ, তারা কিন্তু পর্যটনে ভালো করছে। তো পর্যটনকে আসলে প্রায়োরিটি সেক্টরে কখনো রাখা হয় নাই। হ্যাঁ, এবং পর্যটন যে একটা পৃথিবীর সর্ববৃহৎ কর্মসংস্থান শিল্প, এর মাধ্যমে যে সবচেয়ে বেশি জিডিপি অর্জিত হয়, এইটির মাধ্যমে যে উজ্জ্বল ভাবমূর্তি আনয়ন করা যায়, দারিদ্রতা বিমোচন করা যায়, এগুলি কোনোটাই আসলে সে অর্থে আমরা আসলে ভাবিনি বলেই আসলে দেখবেন যে প্রতি বছর যখন বাজেট হয়, বাজেটে দেখবেন যে পর্যটনের বরাদ্দ কমছে। এই বছরেরও এই স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে গত বছরের তুলনায় প্রায় বাজেট অর্ধেক করা হয়েছে। তার মানে পর্যটনকে কোনো অর্থেই গুরুত্ব দেওয়া হচ্ছে না, পর্যটন নিয়ে কেউ ভাবছে না। তো সুতরাং আমি মনে করি যে সবচেয়ে বড় সংকটটা হচ্ছে সরকারের তরফ থেকে, যে পর্যটনটা নিয়ে আমরা সিরিয়াসলি কেউই ভাবছি না, এবং সরকারের উচ্চ পর্যায় থেকে একেবারে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা পর্যায় থেকে পর্যটনের প্রতি যে গুরুত্বটা দেওয়া দরকার, যেটি মালয়েশিয়া দিয়েছে, কিংবা আমাদের পার্শ্ববর্তী অনেকগুলি দেশ দিয়েছে, ইভেন নেপাল দিয়েছে, ইভেন শ্রীলঙ্কা দিয়েছে। শ্রীলঙ্কার দিকে তাকিয়ে রাখেন, 2022 সালে আমাদের মতনই একটা রাজনৈতিক একটা সমস্যা তাদের হয়েছিল, শ্রীলঙ্কা আজকে কোথায় চলে গেছে। আপনার প্রায় 20 লক্ষের উপর পর্যটক শ্রীলঙ্কাতে আসছে। তো আমার কাছে যেটা মনে হয় যে সরকারি তরফ থেকে প্রায়োরিটি দেয়া, গুরুত্ব দেয়া, এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সামঞ্জস্য রেখে, কারণ পর্যটন এর সাথে যুক্ত থাকতে গিয়ে আমরা দেখেছি যে পর্যটনের সাথে কম বেশি 20 থেকে 21টা মন্ত্রণালয় এবং ডিপার্টমেন্ট সরাসরি ভাবে যুক্ত। মানে সেটা হোম মিনিস্টার থেকে শুরু করে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে, নৌ পরিবহন থেকে শুরু করে, আপনার ফরেস্ট থেকে শুরু করে সবকিছু। তো যতক্ষণ পর্যন্ত এই অন্যান্য সেক্টরগুলির সাথে, অন্যান্য মন্ত্রণালয়গুলির সাথে আন্তঃমন্ত্রণালয় সুসম্পর্ক আমাদের সংহত না হবে, ততদিন পর্যন্ত আসলে পর্যটন শিল্পে, যে কথাটা আমরা সবাই বলছি, কেন আমরা যেতে পারছি না, যেতে পারবো না। আর এর পরে আরো অনেকগুলি কারণ আছে। একটা ধরেন প্রপার মার্কেটিং, প্রপার ব্র্যান্ডিং। জি, হুমায়ুন কবির লিটন, আরেকটু জানতে চাই আপনার কাছে যে আমি যদি সুন্দরবনের কথা বলি কিংবা কক্সবাজারের কথা বলি, বিশ্বের বৃহত্তম দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশে আছে। সুন্দরবনের কথা তো বললামই, এছাড়া বাংলাদেশের ল্যান্ডস্কেপও সুন্দর। কোন কোন জায়গায় আসলে কাজ করা উচিত যদি আপনি পর্যটন খাতকে এগিয়ে নিতে চাই আমরা আর কি? হুমায়ুন কবির লিটন, আপনাকে আসলে আমরা শুনতে পাচ্ছি না, আমরা একটু আবারও ফিরে যেতে চাই তৌফিক রহমান আপনার কাছে। তৌফিক রহমান, আবারও আপনার কাছে আমার প্রশ্ন। আপনি বললেন যে সরকারের বিষয়গুলো আসলে বললেন যে সরকারের আগ্রহটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে আপনার কাছে একই প্রশ্ন যে কক্সবাজার আছে, সুন্দরবন আছে, বাংলাদেশের ল্যান্ডস্কেপ সুন্দর, মানে আসলে উন্নয়ন করা কোথায় দরকার? মানে পর্যটকরা আকর্ষিত হবে, বিশেষ করে ফরেনারদের কথা যদি বলি, বিদেশি পর্যটকরা আসবে বাংলাদেশে, এই জন্য আসলে কোন কোন জায়গায় হাত দেবে বাংলাদেশ সরকার, দেয়া উচিত বলে আপনি মনে করেন? একটা তো হলো যে প্রায়োরিটি লিস্ট নির্ধারণ করা, মানে পর্যটনের ভেতরে প্রায়োরিটি লিস্ট নির্ধারণ করা। ধরেন আমাদের এখানে হয়তো অনেক পর্যটন স্থান আছে, 1000, 2000, 3000, বাংলাদেশের প্রতিটি জেলাতেই আপনি কোনো না কোনো পর্যটন আকর্ষণ খুঁজে পাবেন। কিন্তু আমাদের একটা প্রায়োরিটি ঠিক করতে হবে যে টপ 5 বা টপ 10,
যে এই বছর বা আগামী 2 বছর আমরা কোন কোন প্রোডাক্টটাতে আসলে মেইনলি হাত দেবো। যে আপনি সুন্দরবনের কথা বললেন, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, পৃথিবীর আর কোথাও নেই। এবং দ্বিতীয় যে সর্ববৃহৎ সেটা হচ্ছে মালয়েশিয়াতে, সেটাও মনে করেন বাংলাদেশের অন্তত পক্ষে 10-15 গুণ ছোট হবে। তো এই যে এটা হলো হোম অফ দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা জানি যে এটা হলো বেঙ্গল টাইগার, কিন্তু ধরেন ভারতের একটা অংশ ওখানে পড়েছে, কিন্তু ভারত কিন্তু এটাকে ইন্ডিয়ান টাইগার বলে কিন্তু প্রচার করছে। এবং যেহেতু তাদের মার্কেটিং এবং ব্র্যান্ডিং আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তারা কিন্তু ইন্ডিয়ান টাইগার বলে কিন্তু পার পেয়ে যাচ্ছে, কিন্তু আসলে তো এটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ বাংলাদেশ, এটা তো আসলে বহির্বিশ্বে আমাদের যে সমস্ত টুরিস্ট জেনারেটিং কান্ট্রি আছে, আমাদের যে সমস্ত সোর্স মার্কেট আছে, তাদেরকে জানাতে হবে। আপনি যদি না জানান, আপনি তাহলে কি করে হবে? এটা একটা বিষয়। আরেকটা হলো যে আমাদের ব্র্যান্ডিং এ আমরা খুবই পিছিয়ে আছি, ব্র্যান্ডিং এ খুবই পিছিয়ে আছি। মানে আমরা আসলে আমাদের নিজেদের ঐতিহ্যগুলিকে আমরা কিন্তু তুলে ধরতে পারছি না। ধরেন আপনি সুন্দরবনের কথা বললেন, আমাদের বৌদ্ধ স্থাপত্য আমাদের এখানে অত্যন্ত স্ট্রং। আমাদের যে পাহাড়পুরে যে বৌদ্ধ যে মনাস্ট্রি, সেটা হলো প্রায় 7ম-8ম শতাব্দীর একটা স্থাপত্য, তাই না? কক্সবাজারের কথা নয়, না হয় বললাম, কক্সবাজার তো একটা আনব্রোকেন সি বিচ, মানে পাতায়ের মতো একটা ছোট্ট, ব্যাংককের মতো ছোট দেশ, পাতায়াতে 2-2.5 কিলোমিটারের একটা বিচ, তাকে ওরা যেভাবে উপস্থাপন করে এবং যে পরিমাণ লক্ষ লক্ষ পর্যটক টানে, তার তুলনায় তো আমাদের কক্সবাজার তো অনেক বড়। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই জায়গাটাই, যে আমরা আসলে আমাদেরকে তুলে ধরতে পারছি না, মেলে ধরতে পারছি না, প্রপার মার্কেটিং করতে পারছি না, প্রপার ব্র্যান্ডিং করতে পারছি না, এবং প্রপার পজিশনিং করতে পারছি না। মানে আমি আমার নিজেকে কিভাবে দেখতে চাই এবং বহির্বিশ্বে কিভাবে দেখাতে চাই, এই যে স্ট্র্যাটেজিটা, সেটা আসলে আমরা এখন পর্যন্ত নির্ধারণ করতে পারিনি। আমরা পারিনি বলতে আমি বলছি যে এখানে সরকারি উদ্যোগ প্রথম, আর এর পাশাপাশি আমরা আমাদের মতো যে সমস্ত বেসরকারি আমরা স্টেক হোল্ডার দ্বারা আছি, আমাদেরও কিন্তু একটা ভূমিকা আছে। কিন্তু পর্যটন উন্নয়নে সাধারণত যে সমস্ত দেশগুলি এগিয়ে গেছে, তাদের দিকে আমরা যদি তাকাই, দেখবো সরকারি এখানে কিন্তু প্রধান ভূমিকা পালন করে। কারণ এমন কিছু জিনিস আছে যেটা আসলে বেসরকারি। তৌফিক রহমান, আপনি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে নিয়ে এসেছেন এবং আমরা আলোচনা করছিলাম, একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে আসে আরও যেসব পয়েন্টগুলো আছে, আরও প্রশ্ন রয়েছে আমার, সেসব বিষয় নিয়ে আপনাদের দুজনের সঙ্গে আমরা আলোচনা করার চেষ্টা করব। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আমাদের আজকের আলোচনার বিষয়, পর্যটনের অনটন ঘুচবে কবে। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব সিলেটের সেক্রেটারি হুমায়ুন কবির লিটন এবং প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। তৌফিক রহমান, আপনার কাছে আবারও যেতে চাই বিরতির পর। সেটি হচ্ছে যে আপনি দুটো বিষয়কে খুব গুরুত্ব দিয়েছেন, একটা সরকারের সদিচ্ছে এবং ব্র্যান্ডিং, বাংলাদেশকে ব্র্যান্ডিং করা। আমি একটু অভ্যন্তরীণ যে ট্যুরের বিষয়টি রয়েছে, আমি সেখানে আসতে চাই যে বাংলাদেশের মানুষও কি বাংলাদেশকে পুরো ঘুরে দেখতে পারে, এক্সপ্লোর করে, কিংবা বাংলাদেশের মানুষ কি আসলেই, আমি যদি শুরু থেকে বলি 71 থেকে এখন পর্যন্ত, আসলে এটা যে একটা শিল্প, এটা কি ধারণ করে বাংলাদেশের মানুষ? এখন কিন্তু ধারণ করে, আমি যদি আপনাকে যদি 5-7 বছরের একটা স্ট্যাটিস্টিক্স বলি, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখন দেশের অভ্যন্তরে বেড়াতে যাচ্ছে। এবং এর পেছনে যে কারণটা, সেটা হচ্ছে যে খেয়াল করবেন যে গত 5 বছরে বা 10 বছরে বাংলাদেশের ভেতরে কিন্তু প্রচুর ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠেছে। আপনি গাজীপুরের দিকে তাকিয়ে দেখেন, ওখানে 500-র উপরে ছোট বড় রিসোর্ট আছে, এবং যে রিসোর্টগুলির কোন এটির ভাড়া 10 থেকে 15,000 টাকা বা 20,000 টাকার মতো। কিন্তু আপনি যদি শুক্র শনিবার দিন যদি ওখানে যদি যান, আপনি কোথাও কোনো জায়গা পাবেন না। আপনি শ্রীমঙ্গলের দিকে তাকিয়ে দেখেন, সিলেটের দিকে তাকিয়ে দেখেন, কক্সবাজারের দিকে তো এমন হোটেল আছে যেটার প্রায় রুম সংখ্যা হচ্ছে 500-র উপরে। তো তারপরে আপনি গিয়ে দেখেন যে কোথাও কোনো রুম পাবেন না। তার মানে হচ্ছে যে মানুষের রুচিবোধ পরিবর্তিত হয়েছে, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিটা এসছে, এবং মানুষ এখন অনেকেই, আমি এমন জানি যে এই জাতীয় প্রপার্টিগুলি না থাকার কারণে অনেকে দেশের বাইরে চলে যেত, তারা কিন্তু দেশের বাইরে যাচ্ছে না, দেশের মধ্যে রয়ে গেছে। আর এই বছর একটা মজার জিনিস ঘটেছে। মজার জিনিস হচ্ছে এরকম যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বেশ কিছু দেশ বাংলাদেশের উপর কিন্তু একটা ভিসা রেস্ট্রিকশনস জারি করেছে। ধরেন একসময় ব্যাংককে প্রচুর ট্যুরিস্ট যেত, একসময় আপনার মালয়েশিয়াতে প্রচুর ট্যুরিস্ট যেত, সিঙ্গাপুরে যেত, ইভেন ধরেন বাড়ির পাশের দেশ ভারতে তো সবচেয়ে বেশি ট্যুরিস্ট যেত। মানে বাংলাদেশ থেকে প্রায় 2 বিলিয়নের উপর বাংলাদেশি বিভিন্ন কারণে কিন্তু ভারতে যেত। যেহেতু এই ভিসা রেস্ট্রিকশনসটা রয়ে গেছে, যার জন্য দেশের বাইরে মাত্র 4টা ডেস্টিনেশন, এই নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, এই 4টা ছাড়া কোথাও এই মুহূর্তে অন অ্যারাইভেল ভিসা নিয়ে যাওয়া যাচ্ছে না। তৌফিক রহমান, আমি একটি সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাই। তার আগে হুমায়ুন কবির লিটন, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই?
জি, আমি শুনতে পাচ্ছি। আপনারা কি আমাকে শুনতে জি, জি, পাচ্ছেন? আপনাকে আপনাকে পেয়েছি। আমরা শুরু থেকে আসলে চেষ্টা করছিলাম। আমরা একটু যে বাংলাদেশের যে অভ্যন্তরীণ বেড়ানোর বিষয়গুলো নিয়ে আসলে কথা বলছিলাম এবং আমি আপনার কাছে জানতে চাই, আপনি সিলেটের মানুষ, সিলেটের ল্যান্ডস্কেপ খুবই চমৎকার। আমি যদি সিলেটের যেসব পর্যটন স্পট আছে সেগুলোর কথাই বলি, সেগুলো কি সব নিরাপদ? একটা ঘটনাও ঘটেছে সম্প্রতি। মানে বাংলাদেশে মানে দেশের মানুষ কিন্তু যেতে চায়, নিরাপত্তা চায়, ভ্রমণ করতে চায়। তো এই যে নিরাপত্তার ইস্যু কিংবা আনুষঙ্গিক সামগ্রিকভাবে কি মনে হয় বাংলাদেশের অভ্যন্তরীণ যে পর্যটন খাত সেটা খুব ভালো? আপনার কি মনে হয়? বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটনের সব জায়গায় নিরাপদে ভ্রমণ করার সুযোগ আছে। অতি সম্প্রতি যদি আমরা সিলেটের দু একটি ঘটনা ছাড়া বিশ্লেষণ করি, তাহলে বাংলাদেশ সহ সিলেটের সবগুলা স্পটে আসলে নিরাপদে পর্যটকরা ঘুরে আসতে পারে। সিলেটে যে দুটি ঘটনা হয়েছে, এখানে আসলে সিলেটের সীমান্তবর্তী এলাকা, এখানে পাথর একটি বিষয় এবং চোরাকারবারিদের একটি বিষয়। যারা সীমান্তবর্তী পর্যটন স্পটে পাথর উত্তোলন করে, পর্যটকরা অতিমাত্রায় এই এলাকাতে ভ্রমণের ফলে তাদের পাথর উত্তোলনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। দুই একটি এলাকায় এই পাথর চোরাকারবারীরা বা যারা পাথর লুট করতে চায় তারা বাধাগ্রস্ত করছে। কিন্তু ওভারঅল যদি আমরা চিন্তা করি, সিলেট একটি আতিথ্যতা পরায়ণ এলাকা, এখানে পর্যটকদের নিরাপত্তার কোনো সমস্যা নেই। এখানে প্রশাসন সহ আমরা স্থানীয় যারা পর্যটন উদ্যোক্তা আছি, আমরা সবসময় এই বিষয়টা কঠোরভাবে নজরদারি করি। এই দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবশ্যই সিলেটে এবং বাংলাদেশের সব জায়গায় পর্যটকদের নিরাপদ ভ্রমণের একটি জায়গা আছে। আচ্ছা, হুমায়ুন কবির লিটন, আমি একটু খুব মানে সহজভাবে জানতে চাই। আমরা কম বেশি সবাই কিন্তু বেড়াই। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি বাংলাদেশের পর্যটন স্পটগুলো আমরা গিয়ে অনেকেই নষ্ট করে ফেলি, পরিবেশ নষ্ট করে ফেলি। যেখানে সেখানে আমরা আহ, উম, আমরা চিপসের প্যাকেট ফেলছি, আমরা সিগারেটের ফিল্টার ফেলছি, আমরা যেখানে সেখানে যেটা ফেলা উচিত না আমরা আসলে পরিবেশের দিকে কোনো রকম লক্ষ্যই করি না, প্লাস্টিকের বোতল ফেলে দেই রাস্তায়। এই যে এসব দেখার আসলে কেউ নাই, আমি কখনোই দেখিনি যে কোনো পর্যটন স্পটে এই বিষয়গুলো খুব সচেতনভাবে দেখা হয়। এটা কেন আসলে হয়? দেখুন, আমি যদি সিলেটের কথা বলি, সিলেট আসলে এখানে ইকো ট্যুরিজমের সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম। এখানে সবগুলা পর্যটন স্পট ন্যাচারালি এবং সীমান্তবর্তী। এখানে এই স্পট গুলাতে ভ্রমণের পূর্বে আমরা যারা ট্যুর অপারেটর আছি, আমরা যারা পর্যটন ব্যবসা করি, আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। আমরা যখন একজন ট্যুরিস্টকে এই স্পটে নিয়ে যাই, তখন আমরা এখানে প্লাস্টিকের বর্জ্য সহ যেই পণ্যগুলা বা যে বর্জ্যগুলা, যে ব্যবহারিক জিনিসগুলো আছে যেগুলো আমাদের পর্যটন স্পটের ভার্জিনিটি নষ্ট করবে, সেইগুলা না নিয়ে যাওয়া এবং তাদেরকে বিরত রাখা, এটা আমাদেরও কর্তব্য আছে, আমাদেরও ব্যর্থতা আছে। আর আমাদের বাংলাদেশের মানুষের একটা মেন্টালিটি হচ্ছে যে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতেও যদি যাই বা দেশের বাইরে যে কোনো জায়গায় যাই, ওইখানে গেলে ওই দেশের নিয়ম কানুন কঠোরভাবে আমরা পালন করি। কিন্তু বাংলাদেশে আমরা শুধু ভ্রমণের ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রে আমরা মানে নিয়ম ভঙ্গ করা একটি নিয়ম হয়ে গেছে। মানে এটি আমাদের। জনগণের অসচেতনতা একটা বড় ইস্যু এখানে আপনি বলছেন। আমি একটু আপনার কাছে সংক্ষেপে জানতে চাই, সিলেটে আমি যদি বলি বিদেশি দর্শনার্থী আসলে কেমন, পর্যটক কেমন? এটা আসলে হতাশাজনক। এখানে আমরা যদি 10-15 বছর আগেও দেখি, সিলেটের রাস্তাঘাটে আমরা ঘোরাঘুরি করলে সাদা চামড়ার মানুষ যারা, আমরা যাদেরকে বিদেশি বলতে যাদেরকে বুঝাই, রাস্তাঘাটেই দেখা যেত সাদা চামড়ার লোকজন ঘোরাফেরা করছে। এখানে তৌফিক ভাই আছেন, উনার মাধ্যমে প্রচুর বিদেশি পর্যটক আমি সিলেটে গাইডিং করেছি। কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে যে গত 5 বছর ধরে সিলেটে মনে হয় না আমরা 100 জন টুরিস্টকে নিয়ে এখানে ভ্রমণ করতে পারছি। এখানে সবচেয়ে বড় আহ বাধা যেটি আমরা হচ্ছে যে ফরেন টুরিস্টদের জন্য, আমি আগেও বলেছি যে ফরেন টুরিস্টদের জন্য যে এনভায়রনমেন্ট বা যে অবকাঠামো যেটা আমরা দরকার, সেটি আমরা তৈরি করতে পারিনি। এখানে আমরা বাংলাদেশের পর্যটন নিয়ে গভর্নমেন্ট যতবারই মহাপরিকল্পনা বলি বা উন্নয়ন প্রকল্প যেগুলো রাখে, সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ টুরিস্টদের জন্য। এখানে বিদেশি টুরিস্টদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। আপনি যদি এখন সাদাবাত্তর, রাতারগুল কিংবা জাফলং যেটাকে বলি, এইখানে আপনি ন্যূনতম কোনো ফেসিলিটি নাই একজন বিদেশি টুরিস্টদের জন্য। অভ্যন্তরীণ টুরিস্ট যারা আছে তারাই আসলে হিমশিম খাচ্ছে, এখানে কি করবে, কোনো ব্যবস্থাপনা নাই। তো এখানে বিদেশি পর্যটকদের আমরা যে বরণ করব, তাকে দেখানোর জন্য বা ঘুরার জন্য আমরা যে গুড ম্যানেজমেন্ট যেটি, সেটি এখনো করতে পারিনি। জি, হুমায়ুন কবির লিটন, আপনার প্রশ্নের রেশ ধরে আমি আবারও চলে আসতে চাই তৌফিক রহমান আপনার কাছে। আপনি বলছিলেন যে ভিসা রেস্ট্রিকশনের কারণে অভ্যন্তরীণ যে ট্যুর ব্যবস্থাপনা সেই ক্ষেত্রে আসলে কিছুটা মনোযোগী হয়েছে। আমি বলছিলাম যে সম্পূর্ণ প্রশ্ন করবো আপনাকে, আপনি ভিসা রেস্ট্রিকশন হচ্ছে তো বাংলাদেশের জন্য তো একটা নেগেটিভ দিক। তো বিদেশিরা আসবে কিভাবে? সিলেটে আজকে থেকে 5 বছর আগে যত পর্যটক আসতো বিদেশি, এখন তো আসে না। হ্যাঁ, এখানে দুটি কারণ। একটি কারণ হচ্ছে যে ভিসা রেস্ট্রিকশন আমি বলেছি হচ্ছে যে বাংলাদেশিদের বাইরে যাওয়ার ক্ষেত্রে ভিসা রেস্ট্রিকশন, যেটাকে আমরা আউটবাউন্ড ট্যুরিজমটা বলি। আর যে কথাটা লিটন বললো আমি কিন্তু ওর সাথে একমত। সেটা হচ্ছে যে আমাদের প্রবলেমটা হলো যে আমরা যে স্থাপনাগুলি করি না কেন,
সবগুলি আসলে ডোমেস্টিক কিংবা অভ্যন্তরীণ পর্যটনকে মাথায় রেখে করি, ইন্টারন্যাশনাল ট্যুরিজমকে মাথায় রেখে করি না। যে ও যে রাতারগুলের কথা বললো, আপনি রাতারগুল যান, সাদা পাথরে যান কিংবা জাফলং এ যান, আপনি একটি অত্যন্ত ভালো মানের একটা টয়লেট খুঁজে পাবেন না ওখানে। হ্যাঁ, ও তো এখানে আছে, ও তো খুব ভালো মতো জানে। আমার মনে আছে যে আমি কিছু বিদেশিকে নিয়ে এই যে সাদা পাথরে গিয়েছিলাম আমি, আপনি বিশ্বাস করেন একটা বিদেশি মহিলা ছিল, সে টয়লেটে যাওয়ার জন্য যে কি মানে তার প্রচন্ড মানে প্রয়োজন ছিল, এবং সেখানে গিয়ে একটা ওই ড্রামের উপরে তাদের একটা ফ্লোটিং একটা মানে ওয়ার্কারদের জন্য তৈরি করা একটা টয়লেট, সেই টয়লেটে গিয়ে তাদেরকে আমাকে ঢুকাতে হয়েছিল বিকজ তার খুবই প্রয়োজন পড়েছিল। তো এখন ঘটনা হলো যে ন্যূনতম যদি আপনি কোনো ফ্যাসিলিটিস না রাখেন আর সবসময় যদি মাথার মধ্যে যদি শুধুই অভ্যন্তরীণ পর্যটনটা কাজ করে, তাহলে তো ইন্টারন্যাশনাল পর্যটন আসবে না। বিকজ ইন্টারন্যাশনাল পর্যটনের যে জি মানে ফ্যাসিলিটিস। জি, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এসেছেন আপনারা দুজনই। তার মধ্যে আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করার মতো যে ব্যবস্থাপনা বাংলাদেশে, সেটি আসলে গুরুত্ব দেওয়া হয় না। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের আজকের তালিকাতে যুক্ত হওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতা আজ এ পর্যন্তই। সঙ্গেই থাকুন।